এবার ইরানকে 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করলো রাষ্ট্রসংঘ। যে খবর আন্তর্জাতিক স্তরকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের সাপেক্ষেও, কারণ এই স্যাংশন ইম্পোজ করার ফলে ভারতের সঙ্গে ইরানের একাধিক ট্রেড রিলেটেড যে বিজনেস আছে সেগুলোর উপর কিন্তু সরাসরি ইম্প্যাক্ট পড়বে। রাষ্ট্রসংঘ কি সিদ্ধান্ত নিয়েছে এবং কেন এই সিদ্ধান্ত নিয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর জিওপলিটিক্যাল ভিডিওর সমস্ত আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আপনারা নতুন নতুন আন্তর্জাতিক খবরের আপডেট প্রতি মুহূর্তে সংগ্রহ করতে পারেন। যাই হোক, যে বিষয়টি আজকে হয়েছে সেই বিষয়টির প্রেক্ষাপট কিন্তু 2015 সাল। 2015 সালে ইরানের সঙ্গে বাকি অনেক রাষ্ট্রের একটি চুক্তি হয়। একদিকে ছিল ইরান, অন্যদিকে P5+1 কান্ট্রি, অর্থাৎ রাষ্ট্রসংঘের 5টি পার্মানেন্ট শক্তিধর দেশ এবং সঙ্গে জার্মানি। সেই তালিকায় ছিল ইউএস, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না এবং জার্মানি। তারা একত্রে মিলে ইরানের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন অর্থাৎ জেসিপিওয়া সই করে। এই চুক্তি অনুযায়ী পরিষ্কার বলা হয়েছিল যে ইরান কোনো রকম নিউক্লিয়ার এনরিচমেন্ট করতে পারবে না নিউক্লিয়ার বোম তৈরি করার জন্য। তারা নিউক্লিয়ার ওরিয়েন্টেড বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবে যেগুলো মানব কল্যাণে কাজে লাগে, গবেষণায় কাজে লাগে, মানুষের ব্যবহারে কাজে লাগে, কিন্তু কোনো অবস্থাতেই পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার চেষ্টা ইরান করতে পারবে না। জেসিপিওয়া 2015-এ এই এগ্রিমেন্ট কিন্তু প্রথমবারের জন্য হয়। রাষ্ট্রসংঘে সিকিউরিটি কাউন্সিলে রেজলিউশন 2231 সেখানে এই চুক্তিকে কিন্তু এন্ডোর্স করা হয় এবং বলা হয় জেসিপিওয়াকে গুরুত্ব দিচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এবং জেসিপিওয়ার এই যে নিয়ম যা ইরানের উপর চাপানো হয়েছিল যে কোনো রকম নিউক্লিয়ার এনরিচমেন্ট ইরান আর করতে পারবে না, সেটাকে মান্যতা দিচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। এবং সেখানে একটি অদ্ভুত একটি ক্লজের কথা সে সময় কিন্তু আলোচনা হয় এবং ইরানের উপরে স্ন্যাপব্যাক মেকানিজম লাগানো হয়েছিল রাষ্ট্রসংঘের পক্ষ থেকে। স্ন্যাপব্যাক মেকানিজমটা কি? সেখানে বলা হয়েছিল যদি কোনো দেশ এই যে জেসিপিওয়ার আন্ডারে যে সকল দেশগুলো ছিল সেই সকল দেশগুলোর মধ্যে যদি কোনো দেশের মনে হয় ইরান এই চুক্তি ভঙ্গ করছে এবং নিউক্লিয়ার এনরিচমেন্ট বাড়াচ্ছে, তাহলে কিন্তু ইরানকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্রান্স, জার্মানি এবং ইউকে তিনটে রাষ্ট্র একত্রে সরাসরি অভিযোগ করেছে ইরান কিন্তু রাষ্ট্রসংঘের এই রেজলিউশনকে অমান্য করেছে, তাদের দেশের পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার দিকে তারা এগোচ্ছে এবং নিউক্লিয়ার এনরিচমেন্ট ক্রমাগত করে যাচ্ছে। রাশিয়া এবং চায়না এই পুরো বিষয়টিকে ডিলে করার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি লাভ হয় না, কারণ ফ্রান্স, জার্মানি এবং ইউকে একত্রে তীব্র প্রতিবাদ করে এবং সব মিলিয়ে রাষ্ট্রসংঘ 2015-র জেসিপিওয়া এগ্রিমেন্ট অনুযায়ী 2025-এ এসে এই পুরো বিষয়টি ইরানের উপর চাপিয়ে দেয় এবং ইরানকে 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। এবার এই স্যাংশন লাগানোর পর কি সমস্যা হতে পারে ইরানের? সহজ ভাষায় বললে ইরান কিন্তু সব দিক থেকে বিপদে পড়বে। প্রথম পয়েন্ট হলো মিলিটারি এবং সিকিউরিটি পারপাসের বিপদগুলো একটু বলে দিই আপনাদের। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান কোনো রকম কনভেনশনাল উইপন এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে পারবে না, অর্থাৎ পৃথিবীর কোনো রাষ্ট্রকে তারা অস্ত্র বিক্রি করতে যেমন পারবে না, কোনো রাষ্ট্রের থেকে কিন্তু অস্ত্র কিনতেও পারবে না। যদি দেখা যায় কোনো রাষ্ট্র এই এগ্রিমেন্ট বা এই স্যাংশনকে এই স্যাংশনকে বাইপাস করে ইরানকে অস্ত্র বিক্রি করছে কিংবা অস্ত্র কিনছে, তারাও কিন্তু বড়সড় স্যাংশনের মুখোমুখি পড়বে। ফলে আন্তর্জাতিক স্তরে তারা কিন্তু একঘরে হয়ে গেল এবং সম্পূর্ণভাবে অন্য একটা প্রান্তে কিন্তু চলে যাবে যদি এই এগ্রিমেন্টকে ভায়োলেট করে। এবং পাশাপাশি এই মুহূর্তে ইরানের যে মিশন মিসাইল টেকনোলজি ওরিয়েন্টেড যে প্রোগ্রামগুলো চলছে সেইগুলো কিন্তু সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হলো। মিসাইল ওরিয়েন্টেড কোনো টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, কোনো রকম পরীক্ষা নিরীক্ষা তারা আপাতত করতে পারবেন না। পাশাপাশি নিউক্লিয়ার প্রোগ্রামের উপর সম্পূর্ণ রেস্ট্রিকশন আজকে রাষ্ট্রসংঘের উপর থেকে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হলো। অর্থাৎ তারা যে নিউক্লিয়ার এনরিচমেন্ট গুলো করছিল তারা কিন্তু সেগুলো আর করার জায়গায় নেই। এবার ইরান রাষ্ট্রসংঘকে অমান্য করে করতেই পারে, কিন্তু তার ফল কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় যায়। 190টা দেশ একত্রে ইরানকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, যারা যারা এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আছে, এবং সেটাই স্বাভাবিক নিয়ম। পাশাপাশি 3 নম্বর যেখানে
সমস্যার মধ্যে পড়বে, যেটা সব থেকে বড় সমস্যা, তা হলো ফিনান্সিয়াল এবং ট্রেড ওরিয়েন্টেড রেস্ট্রিকশন। ইরানের উপর এমনিতেই এত রেস্ট্রিকশন চাপানো আছে যে তারা বিশ্বের বহু দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যই করতে পারে না। যেটুকু অবশিষ্ট ছিল সেই পুরো বিষয়টা দিয়েই কিন্তু ইরানের অর্থনীতি বর্তমানে চলছিল। এবার ইউনাইটেড নেশন এই স্যাংশন লাগানোর পরে তারা ফিনান্সিয়াল এবং ট্রেড ওরিয়েন্টেড পারপাসে অংশগ্রহণই করতে পারবে না। ইরানের টপ ক্লাস অফিসিয়ালরা বিশ্বের বহু দেশে যেতে পারবে না, এমনকি ইরানের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, ইরানের ভিসা, ইরানের গ্লোবাল র্যাঙ্কিং সমস্ত দিক থেকে কিন্তু ইরান অত্যন্ত পিছিয়ে যেতে শুরু করবে, মানে যার রেমেডি এই মুহূর্তে ইরানের কাছে কিন্তু নেই। ইরান কিন্তু এই আভাসটা পেয়েছিল, ইরান চেষ্টা করেছিল এটাকে এড়িয়ে যাওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কোনো রকম ভাবে, সিকিউরিটি কাউন্সিল কোনো রকম ভাবে কোনো মার্সি ইরানের উপর করেনি। এর ফলে ইরানের কি হতে পারে? দেখুন, সকলের আগে যেটা হতে পারে তা হলো ইরানের যে কারেন্সি, যার অবস্থা বর্তমান অত্যন্ত খারাপ, তা সম্পূর্ণভাবে কোলাপসড করে যেতে পারে। এবং আরো কোলাপসড কেন করে যেতে পারে? কারণ ইরান তো যে সকল দেশকে তেল বিক্রি করছিল, চায়না, রাশিয়া, সেই সকল দেশের সঙ্গেও সম্পর্ক তারা রক্ষা করতে পারবে না, বা যদি রক্ষাও করতে হয় তাদেরকে এমন কিছু পন্থা অবলম্বন করতে হবে যে এই মুহূর্তে ইরানের জন্য একটু ডিফিকাল্ট। পাশাপাশি শেষ 1 মাসের যদি আপনি ডাটা দেখেন তাহলে দেখবেন ইরানের তেল এবং চালের দাম অলরেডি 50% বেড়ে গেছে। অর্থাৎ এই অনুমান ইরানের সরকার কিন্তু করেছিল, এবং তেল, রাইস, একাধিক প্রয়োজনীয় সামগ্রীর দাম হুড় করে বাড়তে শুরু করেছিল। ফলে সকলে বুঝতে পারছিল হয়তো দেশের উপরে কিছু একটা আসতে চলেছে। আজকে তার ফাইনাল নোটিফিকেশনটা চলে এসছে। ফলে ইরান কিন্তু, আমি যেটা বারবার বলছি, অর্থনৈতিক দিক থেকে সব থেকে বেশি ধাক্কাটা খাবে। কারণ এই অস্ত্র কেনা বেচা, নিউক্লিয়ার প্রোগ্রাম, এগুলো একটা দেশে তখনই প্রয়োজন হয় যখন একটা দেশ অর্থনৈতিকভাবে সুস্থিতি একটা থাকে, একটা সুদৃঢ় একটা জায়গায় থাকে। কিন্তু অর্থনীতি যদি না থাকে, এগুলোর কিন্তু ভ্যালু এই মুহূর্তে ইরানের জন্য আছে বলে আমার অন্তত মনে হয় না। ফলে ইরানকে ঘিরে ধরে একাধিক হেডলাইন, যেখানে বলা হচ্ছে ইরান আগের থেকে অনেক বেশি হাঙ্গার, পুয়ারার এবং মোর অ্যাংসাস ফর্মে কিন্তু ফিরে গেল। দেখুন, ইরানের পক্ষ থেকে ভার্সন কি উঠে এসছে, সেখানে বলা হচ্ছে এই যে জেসিপিওয়ার কথা বলা হচ্ছে, 2015 সালে যে চুক্তি হয়েছিল, সে সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। কিন্তু 2018 সালে যখন ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্ম আসে, তখন ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেন আমরা জেসিপিওয়া থেকে নিজেদেরকে উইথড্র করে নিচ্ছি। অর্থাৎ 2018 সালে আমেরিকা কিন্তু জেসিপিওয়া, মানে জয়েন্ট অ্যাকশন কম্প্রিহেন্সিভ, এই যে পার্টিকুলার চুক্তি হয়েছিল, সেখান থেকে আমেরিকা নিজেদের সরিয়ে নেয়। ফলে ইরান রাষ্ট্রের সঙ্গে বলে, তাহলে যে চুক্তির মান্যতা আমেরিকার কাছেই নেই, যেই চুক্তি আমেরিকা সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে সেই চুক্তি অমান্য করার অভিযোগে আমাদের উপর কেন স্যাংশন লাগানো হলো? পাশাপাশি ইরান কিন্তু নন নিউক্লিয়ার পলিফিকেশন টিটি থেকেও নিজেদের উইথড্র করতে পারে। অর্থাৎ কোনো অবস্থাতেই তারা পারমাণবিক শক্তি ব্যবহার করবে না, এই ধরনের যে চুক্তিতে সই করেছিল সেখান থেকেও কিন্তু নিজেদেরকে উইথড্র করতে পারে। পাশাপাশি ফ্রান্স, জার্মানি, ইউকে অলরেডি তারা এই 3টে দেশ থেকে তাদের যে অ্যাম্বাসেডার তাও কিন্তু সরিয়ে নিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে নতুন ধরনের সংঘাত মিডল ইস্টকে কেন্দ্র করে, রাষ্ট্রসংঘকে কেন্দ্র করে, এবং যার ফল ইরানকে কিন্তু ভোগ করতে হবে। কিন্তু ইরান কিভাবে রিভাইভ করে নিঃসন্দেহে দেখার বিষয়। এই ঘটনা যখন আজকে রাষ্ট্রসংঘে হলো, ঠিক তখনই ইউকেতে ম্যানচেস্টারে এক ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা হলো এবং নিরীহ ইহুদিদের এখানে কিন্তু টার্গেট করা হলো। দেখুন, যেদিন এই ঘটনা ঘটেছে সেই ঘটনাকে বলা হচ্ছে ইয়ম কিপারের দিন, অর্থাৎ অত্যন্ত পবিত্র একটা দিন, যেখানে ইহুদিরা এই উৎসবকে পালন করে, এবং যেখানে বলা হচ্ছে সাইনাগগকে অ্যাটাক করার প্ল্যান সন্ত্রাসবাদীদের ছিল। অর্থাৎ পবিত্র একটি জায়গাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদীরা বড় সড়ো হামলার পরিকল্পনা করে, এবং সন্ত্রাসবাদীরা যখন হামলা চালাতে যায় তখন সিকিউরিটি গার্ড যখন বাধা দেয়, তার উপরে কিন্তু গাড়ি চালিয়ে দেওয়া হয়। এবং এই পুরো বিষয়টা অত্যন্ত শকিং। ব্রিটেনের মতো একটা জায়গায় ঘটেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী অলরেডি এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছেন ব্রিটেনে, এবং এক সন্ত্রাসবাদী ছবি সামনে এসে যেখানে দেখা যাচ্ছে তার পিঠে একটি ব্যাগ ছিল, কিন্তু পরবর্তীকালে সেই ব্যাগ কোথায় গেল সেটাই এখন সকলের প্রধান চিন্তার বিষয়। সেই ব্যাগে কি বোম ছিল, সেই ব্যাগে কি ছিল, কোথায় রাখলো তারা ব্যাগ, কোনো অদৃশ্য জায়গায় সেই ব্যাগকে ডিপ্লয় করা হলো কিনা, এক গুচ্ছ প্রশ্ন চিহ্ন কিন্তু আজকে ব্রিটেনে উঠতে শুরু করলো। খুব বেশি আপডেট এই বিষয়ে আসেনি, কিন্তু এই নিরীহ জিউসদের যেভাবে টার্গেট করা হয়েছে তা কিন্তু নিঃসন্দেহে বড়সড় চিন্তার বিষয়। কারণ ব্রিটেনের মতো একটি শক্তিশালী রাষ্ট্রের অবস্থা যদি এরকম হয়, তাহলে কিন্তু আন্তর্জাতিক স্তরে এমন অনেক রাষ্ট্র আছে
যারা কিন্তু সিকিউরিটি পারপাসে অন্তত অন্তত ইউরোপের বহু দেশের থেকেও পিছিয়ে। অর্থাৎ সব মিলিয়ে রাষ্ট্রসংঘ এবং একদিকে ব্রিটেন, দুই ঘটনায় আন্তর্জাতিক স্তর রীতিমতো চমকে গেল, এবং এর সলিউশন কোথায় সেটাই এখন বড় প্রশ্ন। আর ইরানের প্রসঙ্গে যদি আসে, ভারতের সঙ্গে ইরানের এই মুহূর্তে একাধিক চুক্তি আছে, চাবাহার পোর্টকে রিলেটেড চুক্তি আছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে ইরানের সঙ্গে কিছু ক্ষেত্রে, তেল কেনা নিয়ে অলরেডি ভারত আমেরিকাকে একাধিক প্রস্তাব দিয়েছে যে আমরা রাশিয়ার থেকে তেল বিক্রি করতে পারি, কিন্তু আমরা ইরানের থেকে কিনতে দেওয়া হোক। ফলে সব মিলিয়ে রাষ্ট্রসংঘের এই ব্যান কিন্তু আন্তর্জাতিক স্তরে অনেক সম্পর্ক এবং সমীকরণ ঘেটে রেখে দেবে, তা 100% নিশ্চিত। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ভিডিও আমি শেষ করলাম। ধন্যবাদ।